ফৌজদারি কার্যবিধানের অধ্যায় 14 শুরু হয়েছে আমাদের হচ্ছে 154 ধারা থেকে। এই অধ্যায় 14টাই হচ্ছে মূলত মামলা তদন্তের বেস বা আমলযোগ্য অযোগ্য অপরাধ আমলে নেওয়ার প্রক্রিয়াটা অধ্যায় 14তেই সবকিছু। এখন এই অধ্যায় 14-র 154 ধারায় বলছে কি, 154 ধারায় বলছে আমলযোগ্য অপরাধ ঘটলে এজাহার দায়েরের বিবরণ হচ্ছে 154। 155 ধারায় বলছে আমল অযোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া, 156 ধারায় বলছে আমলযোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া, 157তে বলছে আমলযোগ্য অপরাধ বা হচ্ছে আমলযোগ্য অপরাধ বা আমলযোগ্য মামলা তদন্ত থেকে কখন বিরত থাকা যায় 157। 158 ধারায় বলছে, 158 ধারায় দেখবেন বলা আছে যে আমলযোগ্য মামলা তদন্ত থেকে যদি আপনি বিরত থাকেন তাইলে ম্যাজিস্ট্রেটের নিকট একটা রিপোর্ট দিতে হবে। 159 বলছে আপনি যে রিপোর্টটা দিবেন, দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট হচ্ছে নিজে আবার কি করবে, ওইটা অনুসন্ধান করবে। 160 আইসা বলছে পুলিশ মামলা সম্পর্কে অবগত আছে এরূপ ব্যক্তির হচ্ছে সাক্ষ্য গ্রহণ করার জন্য লিখিতভাবে সমন দিবে 160-এ। 161-তে বলছে পুলিশ যে সাক্ষীদেরকে সমন দিবে, সাক্ষীদেরকে সমন দিলে পুলিশ ওই সাক্ষীরা যখন হাজির হবে তখন পুলিশ তাদের সাক্ষ্য নিবে। হ্যাঁ, একাধিক হলে আলাদা আলাদাভাবে সাক্ষ্য নিবে। এটা হচ্ছে 161-তে। 162 ধারা বলছে পুলিশের নিকট আপনি যে বিবৃতিটা দিবেন, যে সাক্ষ্যটা দিবেন, ওইটার মধ্যে কি করা লাগবে না ভাই, ওইটার মধ্যে হচ্ছে স্বাক্ষর করা লাগবে না এবং ওই বিবৃতি আপনার বিরুদ্ধে ব্যবহার হইবে না। তবে সন্ত্রাস বিরোধী আইনের 21-2 আইসা বলছে, 21-2 আইসা বলছে এই যে আপনি হচ্ছে কি করছেন, বিবৃতি নিছেন, এই বিবৃতিতে সাক্ষী কিন্তু স্বাক্ষর করতে বাধ্য। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে 163-তে আইসা বলছে কি, 163-তে আইসা বলছে যে এই যে আপনি যে বিবৃতিটা দিলেন, এতক্ষণ ধরে আপনি যে বিবৃতিটা দিলেন, এই বিবৃতিটার ক্ষেত্রে সাক্ষীকে কোন রকম কি দেখানো যাবে না, ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি দেখানো যাবে না, সাক্ষী স্বেচ্ছায় বলবে। 164-তে বলছে ম্যাজিস্ট্রেট হচ্ছে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি ম্যাজিস্ট্রেট গ্রহণ করবে। যে আসামি বা অভিযুক্ত তার নিকট হইতে ম্যাজিস্ট্রেট দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করবে। এটা ছিল আমাদের 100 কত পর্যন্ত ভাই, 164। আজকে আমরা পড়বো কার্যবিধির অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধারা 165। যখনই আমরা তল্লাশি দেখব তখনই আমাদের মন চলে যাবে কোথায়, যেমন আমাদের মন ছুটে যায় ওই ছোটবেলায়, তাই না? আমাদের তল্লাশি দেখলেই মন ছুটে যাবে হচ্ছে কার্যবিধান 102, 103 এবং PRB 280। যখনই আমরা কি দেখব, তল্লাশি দেখব। এখন 165 ধারার বেস পয়েন্ট হচ্ছে মানে থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি তার নিজ থানা এলাকায় তল্লাশি পরিচালনা করবেন। আচ্ছা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলার আয়ু কে? মামলার আয়ু কে? মামলার আয়ু হচ্ছে মামলার তদন্তকারী অফিসার। তাহলে কে? দুইজন ব্যক্তি, একজন হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আরেকজন হচ্ছে মামলা তদন্তকারী অফিসার। এই দুইজন ব্যক্তি তার থানা এলাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে। এটাই হচ্ছে 165-র মূল কথা। তবে 166 ধারায় আবার আইসা বলছে থানা এলাকায় যদি সে তল্লাশি, যেই ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা এলাকায় তল্লাশি করতে পারবে, হ্যাঁ, বা মামলার আয়ু থানা এলাকায় তল্লাশি করতে পারবে, সে একইভাবে অপর থানায়, বাংলাদেশের যে কোনো থানায় সে তল্লাশি কার্যক্রমটা পরিচালনা করতে পারবে বা তল্লাশি কার্য পরিচালনা করার জন্য কি দিবে, অনুরোধপত্র পাঠাইতে পারবে। কি বলছি কথা বুঝছেন নি? দুইটা কথাই কিন্তু সেম। অর্থাৎ 165-তে নিজ থানা এলাকায় তল্লাশি, একবারে এক শব্দে, ওই বললাম না এক শব্দে সূচি। 165-তে হচ্ছে নিজ থানা এলাকায় তল্লাশি, 166-তে হচ্ছে অপর থানা এলাকায় তল্লাশি। এখন আসেন 165 ধারায় গেলে আপনারা দেখবেন যে 5টা পয়েন্ট আছে, এক করে 5টা পয়েন্ট আছে। হ্যাঁ, তবে আমি আপনাদেরকে 5টা পয়েন্টে যাওয়ার আগে আমি একটু আমার ভাষায় 5টা পয়েন্ট আপনাদেরকে বলে দিই। সিম্পলি কি, যে কোনো থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি কি করবেন, কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলার আয়ু মামলা তদন্তের স্বার্থে, কথা বুঝিয়েন, মামলা তদন্তের স্বার্থে বা কোনো সংদিগ্ধ মালামাল উদ্ধারের স্বার্থে, হ্যাঁ, বিনা পরোয়ানায় নিজ থানা এলাকায় তল্লাশি করবেন অথবা করাইতে পারবেন। ওসি করবেন আর অধস্তন অফিসার দ্বারা সে কি করাইতে পারবেন বা মামলার আয়ু দ্বারা করাতে পারবেন। এটা হচ্ছে আমার 165-র 1-এ। 165-2 বলছে এই যে তল্লাশি কার্যক্রমটা, এইটা যথাসম্ভব চেষ্টা করবে যে মামলার আয়ু থাকবে তিনি নিজে করবেন অথবা হচ্ছে অফিসার ইনচার্জ নিজে চালাবেন এই ধরনের তল্লাশি, যতদূর সম্ভব হয় আর কি, যদি তিনি ব্যস্ত না থাকেন। 165-র 3-এ আইসা বলছে এই যে তল্লাশি কার্যক্রমটা হচ্ছে
অফিসার ইনচার্জ বা আইউ যদি তারা যদি ব্যস্ত থাকে, তারা যদি তাদের অন্যান্য কার্যক্রমে ব্যস্ত থাকে, তাহলে তারা তাদের অধস্তন অফিসারকে লিখিত আদেশ দ্বারা তারা কি করতে পারবে, তল্লাশি করাইতে পারবে অধস্তন দিয়ে। 165(3) 165(4) বলছে এই যে তল্লাশি কার্যক্রমটা ওসি করবে বা আইউ করবে, যেই করুক বা অধস্তন অফিসার করুক, যেই করুক, 102 এবং 103 মনে মনে রাখেন, PRB 280, এই 3টা বিধি আপনাকে অনুসরণ করতে হবে। অর্থাৎ আবদ্ধ স্থান তল্লাশি করতে গেলে ওই যে বলছে না, বাড়ির মালিকের অনুমতি নিবে, হ্যাঁ, তার হচ্ছে প্রতিনিধি থাকতে চাইলে থাকতে দিবে, হ্যাঁ, বাড়িতে কোনো মালামাল না পাইলে সংদিগ্ধ ব্যক্তির দেহ তল্লাশি করবে, আবার বলছে না সাক্ষীদের উপস্থিতি তল্লাশি করবে, হ্যাঁ, তারপরে জব্দ তালিকা তাদের সাক্ষী নিবে, হ্যাঁ, এই কথাগুলো যে বলা আছে 102 103-এ, হ্যাঁ, তারপরে বলছে জব্দ তালিকা তৈরি করবে, মালিক থাকতে চাইলে মালিক পক্ষের একজনকে থাকতে দিতে হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে কেউ যদি সাক্ষী না হয় তাহলে 187 দ্বারা দণ্ড দিতে হবে। এই যে কথাগুলো যে ওইখানে বলা আছে, এই কথাগুলো আপনার 165-তে আইসাও বলে গেছে যে কেউ যদি আপনাকে তল্লাশির, আপনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা SI যাই, মানে মামলা তদন্তকারী অফিসার, আপনি যাই হন, আপনি যখন তদন্ত কার্য করবেন, কথা বুঝিয়েন, আপনি যখন তল্লাশি কার্যক্রম পরিচালনা করবেন নিজ থানা এলাকায়, তখন আপনি 102 103টা ফলো করবেন। এখন এই যে আপনার 165-র কত আপনি পড়ছেন, 165-র 1%, 2%, 3%, 4%, 5%, হ্যাঁ, 5-এ আইসা কি বলছে, এই যে জব্দ তালিকাটা আপনি করলেন, করার পরে আপনাকে কি করতে হবে, 65-তে আপনি তল্লাশি করলেন, তল্লাশি করলে ওই যে 102-3 মেনে, প্রসিডিউর মেনে আপনাকে অবশ্যই একটা জব্দ তালিকা তৈরি করতে হবে। জব্দ তালিকা তৈরি করলে এই জব্দ তালিকা কিন্তু 3 কপির হবে। আপনি কি করলেন, মূল কপিটা বুঝে নিয়েন, মূল কপিটা, জব্দ তালিকার মূল কপিটা আপনি হচ্ছেন ওই যে এই এখতিয়ারাধীন যে ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, তো এখতিয়ারাধীন যে ম্যাজিস্ট্রেট তার কাছে আপনি প্রেরণ করবেন। প্রেরণ করলে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করলে ম্যাজিস্ট্রেটের কাছে যেই ব্যক্তি মালিক, যেই স্থান আপনি তল্লাশি করছেন, যার মানে বাসা তল্লাশি করছেন, ওই বাসার মালিক যদি ম্যাজিস্ট্রেটের কাছে এই জব্দ তালিকার একটা নকলের কপি চায়, মানে জব্দ তালিকার একটা ফটোকপি চায়, তাহলে ম্যাজিস্ট্রেট তারা একটা কপি দিবে। ম্যাজিস্ট্রেট যদি মনে করে ওই ধরনের কপি, ওই ধরনের জব্দ তালিকার একটা কপি তারা দেওয়ার জন্য হচ্ছে ফি নেওয়া প্রয়োজন, তাহলে তিনি ফি নিবেন। আর যদি মনে করেন যে না, ফি নেওয়া দরকার নাই, তাহলে তিনি ফি নিবেন না। এটাই বলছে কততে, এটাই বলছে মূলত 165-5-এ। তাইলে 165-র 1 2 3 4 5 আমি ভুলে যাই, আমি 165-তে কি বলছে এটা আপনাদেরকে বুঝাই। 1 2 3 4 5 আমার দরকার নাই ভাই, আগে আমি 165 শিখি, তারপরে 1 2 3 4 5 আমার মাথার মধ্যে অটোমেটিক ঘুরবে। আচ্ছা, 165-র বেস পয়েন্ট কি? 165-র বেস পয়েন্ট হচ্ছে থানার অফিসার ইনচার্জ বা মামলার আয়ু নিজ থানা এলাকায় তল্লাশি করবে। এতদূর পর্যন্ত আমরা এটা মুখস্থ হয়ে গেছি। আচ্ছা, এটা মুখস্থ হয়ে গেলে তাহলে পরবর্তী স্টেপে তিনি 165-র এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তিনি কি করবেন, বিষয় তো এটাই। আবার বুঝেন, 165-র বেস পয়েন্টটা কি? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলার আয়ু কর্তৃক নিজ থানা এলাকায় তল্লাশি। ঠিক আছে, এতদূর পর্যন্ত আমি বুঝছি। তাইলে 165-র 1-এ এসে বলছে এই যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলার আয়ু মামলা তদন্তের স্বার্থে নিজ থানা এলাকায়, হ্যাঁ, বিনা পরোয়ানায় তল্লাশি করবেন। এটা হচ্ছে 165-র 1। 165-র 2-এ বলছে এই যে তল্লাশি কার্যক্রমটা করবেন, যথাসম্ভব চেষ্টা করবেন ওসি বা হচ্ছে তদন্তকারী অফিসার নিজে, ওসি বা তদন্তকারী অফিসার নিজে ব্যক্তিগত, মানে নিজে গিয়ে তল্লাশি কার্যক্রমটা করবেন। 165-র 3-এ বলছে এই যে ওসি বা আয়ু, সে কি করতে পারবে, সে অধস্তন অফিসার দ্বারা, কথা বুঝছেন, ওসি বা ওসি নিজে, হ্যাঁ, ওসি নিজে মনে করেন ওসি নিজে করবেন, অথবা তার অধস্তন অফিসার দ্বারা লিখিত আদেশ দিয়ে তল্লাশিটা কার্যক্রমটা পরিচালনা করতে পারবেন। 165-4-এ বলছে এই যে তল্লাশি কার্যক্রম করবে, হ্যাঁ, সব সময়ের জন্য, এটা আগে 102 পড়ানোর সময় বলে আসছে, তল্লাশি মানে 102 103 সাথে কত, সাথে আপনার PRB 280 প্রসিডিউরটা ফলো করবে। 165-র 5-এ বলছে তল্লাশি কার্যক্রম শেষে সে মূল কপিটা ওসি করুক আর আইউ করুক, মূল কপিটা হচ্ছে কার কাছে পাঠাবে, মূল কপিটা পাঠাবে মূলত আপনার ওই যে এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের কাছে। নকল লাগলে এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নকল মালিক পক্ষ চেয়ে নিবে। এই হচ্ছে 165 ধারা, এটা হচ্ছে আমার ভাষা। 165 ধারায় চলে যান। 165 ধারা দেখবেন প্রথমে লেখা আছে পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি, হেডিং এ। এখন এই জায়গার মধ্যে দ্বিতীয় কথা কি লেখছে, দ্বিতীয় কথা লেখছে দেখেন, বলছে থানার ভারপ্রাপ্ত অফিসার কে, তাহলে কে থানার ভারপ্রাপ্ত অফিসার? আর একটা ব্যক্তির কথা বলা আছে, দেখেন আরেকটা ব্যক্তিকে, একটা হচ্ছে থানার ভারপ্রাপ্ত অফিসার, আর একটা হচ্ছে মামলা তদন্তকারী অফিসার, দেখেন লেখা আছে, বা পুলিশ
অফিসার তদন্ত সময় যুক্তিসঙ্গত কারণ। এই পুলিশ অফিসার মানে কি? মামলা তদন্তকারী পুলিশ অফিসার, দুইজন, থানার ভারপ্রাপ্ত অফিসার আর হচ্ছে পুলিশ অফিসার তদন্তের সময়, বা পুলিশ অফিসার মানে মামলা তদন্তকারী পুলিশ অফিসার। হ্যাঁ, যুক্তিসঙ্গত কারণ বিশ্বাস করে, দুইটা এমসিকিউ, কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি, থানার ভারপ্রাপ্ত অফিসার, মামলা তদন্তকারী অফিসার, দুইজন ব্যক্তি। তারপরে বলছে যুক্তিসঙ্গত কারণে বিশ্বাস করেন যে অপরাধ সম্পর্কে তদন্তের জন্য তিনি ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, সে অপরাধের তদন্তের জন্য। তাহলে কিসের জন্য তল্লাশি করবে? 165তে এমসিকিউ, তদন্তের জন্য প্রয়োজনীয় কোনো মালামাল তিনি যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তিনি যে থানার সহিত সংযুক্ত। তাহলে 165 দ্বারা কোন জায়গায় তল্লাশি করার জন্য নির্দেশিত করা হয়েছে? দুইটা জায়গা, একটাই জায়গায় দুইটা কথা বলছে, তিনি যেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা যেই থানার সহিত তিনি সংযুক্ত আছেন। কথা বুঝছেন? আইইউ হইলে ওই থানা এলাকার, আর মামলা যদি ভারপ্রাপ্ত কর্মকর্তা তাহলে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারপরে কি বলছে? সেই থানার যে কোনো স্থানে পাওয়া যাবে, অর্থাৎ থানা এলাকার জুরিডিকশন 20 কিলো 40 কিলো যাই হোক, তিনি সেটা কি করতে পারবেন? তিনি সেটা তল্লাশি করতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে আর কি বলছে? হ্যাঁ, এখানে আরো অনেক কথা বলছে, বিলম্ব টিলম্ব কইরা না কইরা তিনি তল্লাশি করবেন। হ্যাঁ, তবে এখানে বলছে এই যে তিনি তল্লাশি করবেন, লেখছে উহার কারণ লিপিবদ্ধ কইরা। তাইলে 165তে তিনি কি করবেন? জেনারেল ডায়েরিতে নোট দিবেন। কারণ লিপিবদ্ধ করবে কোথায়? পুলিশের ওই যে রোজন মাসা যেটা বলছে আর কি, হ্যাঁ, রক্ষা কবচে আপনি কারণ লিপিবদ্ধ করবেন। লিপিবদ্ধ করে আপনি বিনা পরোয়ানায় তল্লাশি করিবেন বা করাইবেন। দেখছেন ওখানে লেখা আছে, থানার যে কোনো স্থানে তল্লাশি করবেন বা করাইবেন। এই ছিল 165-র বেস পয়েন্ট। তবে 165তে কিন্তু এখানে নিচে একটা এমসিকিউ আছে, দেখেন, বলছে শর্ত থাকে যে বাংলাদেশ ব্যাংকার্স বুকস, হ্যাঁ, এভিডেন্স হচ্ছে অ্যাক্ট 1800, এভিডেন্স অ্যাক্ট মানে সাক্ষ্য আইন, হ্যাঁ, 1891 সালের 18 নং সংজ্ঞা অনুযায়ী ব্যাংক বুকের হেফাজতে, হ্যাঁ, অর্থাৎ এই যে ব্যাংকের কারো চেক বা ব্যাংকের কোনো দলিল বা ডিপিএস এর দলিল, এই ধরনের কোনো কিছুর ক্ষেত্রে কি এই 165 আপনি কার্যক্রম করতে পারবেন না। এইখানে আরো বলছে দায়রা জজের লিখিত অনুমতি ব্যতীত ওই যে 403 অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ, তারপরে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, হ্যাঁ, এই যে চাকর কর্তৃক, সরকারি কর্মচারী কর্তৃক, এই ধরনের অপরাধ সমূহের তদন্তের ক্ষেত্রে আপনি কিন্তু 165 ধারা অনুসারে কি তল্লাশি করতে পারবেন না। তবে দায়রা জজের অনুমতি ব্যতীত এগুলা করা যাবে না। হ্যাঁ, এবং লেখছে হাইকোর্ট বিভাগের লিখিত পূর্ব অনুমতি নিয়ে অন্য মামলায় তল্লাশি করা যাবে। অর্থাৎ আপনি দায়রা জজের অনুমতি নিয়ে এগুলা করতে পারবেন, তবে অন্যান্য মামলায় আপনি তল্লাশি করতে গেলে আপনাকে হাইকোর্ট বিভাগের পূর্ব অনুমতি লাগবে। কি বলছে কথা বুঝছেন নি? কোন ক্ষেত্রে লাগবে? ওই যে দুইটা ক্ষেত্র এখানে উল্লেখ করে দিয়েছে, সাক্ষ্য আইনের ক্ষেত্রে, ব্যাংকার বুকস, এই দুইটা আইনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে আপনার এই যে 403, 406, 408, এগুলো এমসিকিউ ভাই, এগুলো এত পেছানোর কিছু নাই এখানে, এগুলো জাস্ট একবার একটু রিডিং পড়ে নেবেন, তাতেই আপনার এনাফ। কি বলছি কথা বুঝছেন নি? জাস্ট একবার রিডিং পড়ে নেবেন, আর কিছু এখানে দরকার নাই। আচ্ছা, এখন আসেন, এখন 165(2) দেখেন লেখা আছে, পুলিশ অফিসার এক উপধারা অনুসারে কার্য করার সময় সম্ভব হইলে ব্যক্তিগতভাবে তল্লাশি, অর্থাৎ ওসি বা আইইউ যেই করলে তিনি কি করবেন? ব্যক্তিগতভাবে তা তল্লাশি করার চেষ্টা করবেন। এই কথাটাই আপনার এইখানে বলছে। এখানে আর কিছু নাই, শুধু এমসিকিউ একটা আছে ব্যক্তিগত, এটা মুখস্থ হয়ে যাবে আপনার পড়তে গেলে। আচ্ছা, এখন 165(3) এখানে এমসিকিউ নাই, 165(3) হয়েছে দুইটা পয়েন্টের নিচে দাগ দেন, অধস্থন। হ্যাঁ, এখানে বলছে তল্লাশি পরিচালনা করার জন্য তিনি যদি অসমর্থ হন বা তল্লাশি পরিচালনার সময় উপস্থিত না থাকেন, তাহলে উহার কারণ লিপিবদ্ধ করে, এই যে এই কথাটা নিচে দাগ দেন, তিনি কিভাবে অধস্থন দ্বারা তল্লাশি করাবেন? উহার হচ্ছে কারণ লিপিবদ্ধ করে কি করবেন? অধস্থন কোন অফিসারকে তল্লাশি করতে বলবেন, অর্থাৎ ওসি বলবে, এই এসআই নাসির সাহেব আপনি যেমন জায়গাটা তল্লাশি করে আসেন, এই যে নাসির সাহেবরে পাঠাইছে 165(3) পাঠাইছে। এখন আরো বলছে তল্লাশির স্থান যত সম্ভব তল্লাশির মালামালের বিষয় উল্লেখ করি অধস্থন, আপনি কোথায় করবেন? চেয়ারম্যান সাহেবের বাড়ির পিছনের যে কক্ষটা আছে ওই কক্ষর মধ্যে আপনি তল্লাশি করবেন, এই ধরনের একটা লিখিত আদেশ দিবে। অর্থাৎ অধস্থন অফিসারকে যখন পাঠাবে তখন একটা লিখিত আদেশ দিয়েই পাঠাবে। তারপর অধস্থন অফিসার এইরূপ মালামালের জন্য উক্ত স্থান তল্লাশি, অর্থাৎ আপনারা সে লিখিত আদেশ দিবে, লিখিত আদেশ দিলে লিখিত আদেশ প্রাপ্ত হয়ে আপনি স্থানটা তল্লাশি করবেন। শেষ। 165(4) দেখছেন বলা আছে একটাই কথা, এমসিকিউ 102 এবং 103 ধারা, আর কিছু এখান থেকে বোঝার দরকার নাই। 165(3) যে কথাটা বলা আছে 102, হ্যাঁ, এবং 103 ধারা আপনি কি করবেন? ফলো করবেন। শেষ। আচ্ছা, 165(5) দেখবেন লেখা আছে যে নকল অবিলম্বে উক্ত অপরাধ আমলে নেবার ক্ষমতা সম্পন্ন নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে।
ওই যে জব্দ তালিকার যে নকল ওইটা আপনি কি করবেন, আপনি হচ্ছেন এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের কাছে, কার নিকট পাঠাবে, ক্ষমতা সম্পন্ন নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাই দিবেন। এটা বলছে আপনার 165(5)-এ। এবং ওইখানে একটা এবং দিছে, দেখেন এবং দিয়ে বলছে স্থানের মালিক বা দখলকার আবেদন করলে ওই যে স্থান তল্লাশি করাইছেন বা করছেন ওটা যদি মালিক আবেদন করে তাহলে ম্যাজিস্ট্রেট তাকে একটা নকল কপি প্রদান করতে পারবে। প্রশ্ন আসতে পারে কি এখান থেকে, এমসিকিউ বলে দিছি। এমসিকিউ কি কি আসতে পারে, থানা কে কে তল্লাশি করবেন, থানার ভারপ্রাপ্ত অফিসার করবেন, থানা ভারপ্রাপ্ত বা মামলার আয়ু নিজ থানা এলাকায় তল্লাশি হ্যাঁ ক্ষেত্রে হচ্ছে কোন 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 ক্ষেত্রে করবেন, তদন্তের স্বার্থে, নিজ স্বার্থে, সরকারি স্বার্থে, কোনোটি নেই, তদন্তের স্বার্থে। তারপরে বলছে, তারপরে কি বলছে, তারপরে এখানে এখানে আর কিছু কোন এলাকায় করবেন, নিজ থানা এলাকায় করবেন, অপর থানা এলাকায় করবেন, যে কোনো থানা এলাকায় করবেন, 165 ধারা অনুসারে নিজ থানা এলাকায় করবেন। তাহলে এখান থেকে আরো এমসিকিউ আসতে পারবে, এর তল্লাশি সাধারণত তিনি কিভাবে করবেন, হ্যাঁ এর তল্লাশি সাধারণত তিনি অধস্তন অফিসার দ্বারা করাবেন, হ্যাঁ নাকি হচ্ছে তিনি ব্যক্তিগতভাবে গিয়ে পরিচালনা করবেন, নাকি হচ্ছে তিনি হ্যাঁ যে কোনো পুলিশ অফিসারকে নির্দেশ দিয়ে দিবেন, তিনি এর তল্লাশি সাধারণত ব্যক্তিগতভাবে গিয়ে করবেন। তারপরে বলছে আরো বলছে কি আরো এখানে বলছে 165 ধারা নিজ থানা এলাকায় তল্লাশির ক্ষেত্রে তিনি কার্যবিধির কোন দুটি ধারা অনুসরণীয় হবে, 102, 103 ধারা অনুসরণীয় হবে। 165 ধারা অনুসারে তল্লাশি কার্যক্রম শেষে আপনি যে তল্লাশি করলেন তার নকলের কপি হচ্ছে নিকটতম ক্ষমতা সম্পন্ন নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে আপনি দিবেন। ঠিক আছে, এতদূর ছিল আমাদের 100 কত 165(5). ঠিক আছে, পদোন্নতি পরীক্ষা প্রশ্ন আসতে পারে থানার নিজ থানা এলাকায় তল্লাশির পদ্ধতি লিখুন। থানার অফিসার ইনচার্জ বা মামলার আয়ু কর্তৃক নিজ থানা এলাকায় তল্লাশির পদ্ধতি কি, হ্যাঁ রিটেনে প্রশ্ন বলতেছি, হ্যাঁ থানার 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 ভারপ্রাপ্ত অফিসার কর্তৃক নিজ থানা এলাকায় অথবা মামলার আয়ু কর্তৃক নিজ থানা এলাকায় তল্লাশির পদ্ধতি লিখুন। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। এখন এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে তল্লাশির ক্ষেত্রে নিজ থানা এলাকায় তল্লাশির ক্ষেত্রে হ্যাঁ কখন হচ্ছে অধস্তন অফিসার দ্বারা তল্লাশি করা যায়, তখন 165(3) দিয়ে কিন্তু আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তদন্তের স্বার্থে মামলার আয়ুর তদন্ত কার্য পরিচালনার হচ্ছে পদ্ধতি লিখুন, তখন 165 ধারা থেকে আপনাকে প্রশ্ন চলে আসতে পারে। 165 ধারায় আরো প্রশ্ন আসতে পারে নিজ থানা এলাকায় তল্লাশির ভিত্তি কি, হ্যাঁ নিজ থানা এলাকার তল্লাশির শর্ত কি, নিজ থানা এলাকায় তল্লাশির পদ্ধতি কি, সবই কিন্তু অথবা নিজ জুরিডিকশনে তল্লাশির পদ্ধতি কি, সব কিন্তু 165 ধারা দিয়ে আপনাকে উত্তর করতে হবে। ঠিক আছে, আর এখানে পেছানোর তেমন কিছু নাই। 165(1)-এ যেটা বলা সেটা কি যে কোনো মালামাল, না 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 নির্দিষ্ট কোনো মালামাল, যে কোনো মালামাল না, যে কোনো মালামাল না, আপনার মামলার সাথে যে সংশ্লিষ্ট দেখেন লেখা আছে যে তিনি যে অপরাধ তদন্তের জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, না না কোথায় যে কোনো মালামাল, 3 নম্বর লাইনে, কই 3 নম্বর লাইনে, যে অপরাধের তদন্তের জন্য প্রয়োজনীয় যে কোনো হ্যাঁ যে অপরাধ তদন্তের জন্য আপনি যেই মামলার আয়ু কথা বুঝেন, আপনি যেই মামলার আয়ু ওই মামলার সংশ্লিষ্ট যত অপরাধের সাথে যত কিছু সংশ্লিষ্ট সব আপনি তল্লাশি করতে পারেন বিনা পরোয়ানায়, আপনি থানা এলাকায় সব তল্লাশি করবেন। 166 ধারা কি বলছে ভাই, 166 ধারায় বলছে যেই ঘটনাটা হচ্ছে 165-তে ঘটছে এই ঘটনাটা 166-তে ঘটবে। কিভাবে ঘটবে দেখেন, বলছে অপর থানায় তল্লাশি, হ্যাঁ তাহলে ভারপ্রাপ্ত অফিসার যখন পরোয়ানা দ্বারা অপর থানায় তল্লাশি করতে পারেন। কিন্তু মেইন বইয়ের মধ্যে কথাটা কি বলছে, থানার ভারপ্রাপ্ত অফিসার কখন অপরের দ্বারা তল্লাশি পরোয়ানা দেওয়াইতে পারেন। অর্থাৎ তিনি কি করবেন, তিনি যে তল্লাশিটা নিজ থানা এলাকায় করছেন এতক্ষণ, এই তল্লাশিটাই তিনি হচ্ছে অপর থানা এলাকায় করবেন। কিভাবে করবেন দেখেন, যে অফিসার হচ্ছে তদন্তের মানে মামলা তদন্তকারী পুলিশ অফিসার তিনি নিজে অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এই দুইজন হচ্ছে কি করবেন, মনে করেন ওই যে সদর থানার ওসি, হ্যাঁ তো নাসিরে কি করলো বগুড়া কিন্তু আরেকটা থানা আছে আপনার, ওই যে মনে করেন আপনার বগুড়া হচ্ছে শিবচর নাকি একটা থানা আছে, শিবগঞ্জ, আচ্ছা মনে করেন বগুড়া শিবগঞ্জ, এই যে মনে করেন এই যে নাসির কি করলো, শিবগঞ্জ থানার ওসিরে বললো ভাই এই বিষয় আমার একটা মামলা তদন্ত সংশ্লিষ্ট কোনো বিষয়বস্তু আপনার থানা এলাকায় আছে, আপনি একটু বিষয়টা তদন্ত করেন, আপনি একটু তল্লাশি করে মালামালগুলো আমার কাছে পাঠান। হ্যাঁ প্রথমে এটা পাঠাবে, এটা পাঠানোর পরে ওই ওসি কি করবে, মনে করেন নাসির তো একটা ওসি বগুড়া সদর থানার, সে কি করলো শিবগঞ্জের ওসিরে পাঠাইলো, শিবগঞ্জের ওসি কি করলো, অনুরোধ তথ্য প্রাপ্ত হয়ে তিনি কি করবেন, মালামাল উদ্ধার করে তিনি কি করবেন, তিনি আবার নাসিরের কাছে প্রেরণ করবেন। ঠিক আছে, এখন ওসি নাসির দেখতেছে এই যে
এই যে যদি সে এই প্রসিডিউরটা যদি মেনটেন করে, তাহলে হচ্ছে মালামালগুলা কি উদ্ধার না হওয়ার সম্ভাবনা বেশি, উদ্ধার খোয়া যাইতে পারে, মানে মালামাল উদ্ধার না হইতে পারে। তখন তিনি কি করবেন? তখন তিনি তার থানার যে জিডি আছে, জেনারেল ডায়েরিতে নোট দিয়ে সরাসরি শিবগঞ্জ থানায় চলে যাবে। শিবগঞ্জ থানায় গিয়ে তিনি অভিযান মানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে। তল্লাশি কার্যক্রম পরিচালনা করে নিজ থানা এলাকায় ঠিক যেভাবে করছে, এই শিবগঞ্জ থানায় গিয়েও ঠিক এভাবে করতে পারবে। তবে এইখানে আরো বলছে, নাসির যে ওই থানায় যে তল্লাশি করছে অপর থানার ওসি, হ্যাঁ, এই বিষয়ে একটা নোটিশ আপনি ওই যে ইয়ারে দিবেন। কারা দিবেন? শিবগঞ্জ থানার ওসিরে দিয়ে দিবেন। আপনি বগুড়া সদর থানার ওসি, আপনি এসে শিবগঞ্জে তল্লাশি করে চলে যাবেন, হ্যাঁ, এই বিষয়ে কিন্তু তাকে একটা নোটিশ দিবেন। ঠিক আছে? ওই যে নোটিশের সাথে আপনি কি করবেন? জব্দ তালিকার একটা কপি দিবেন। জব্দ তালিকার একটা কপি, হ্যাঁ, আপনি কি করবেন? ওই মানে নাসির কি করবেন? শিবগঞ্জ থানার ওসির একটা কপি দিবেন। এবং হচ্ছে সাথে সাথে ওই যে ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট থাকবে, তার কাছে তো একটা কপি আপনি প্রেরণ করবেনই। সেম কথাটা 165, 166 একই কথা। অর্থাৎ এই যে ম্যাজিস্ট্রেটের কাছে আপনি জব্দ তালিকার কপিটা পাঠাইছেন, পাঠানোর পরে ম্যাজিস্ট্রেট কি করবে আপনারে? ম্যাজিস্ট্রেট বলবে যে আপনি যে তল্লাশি জব্দ তালিকার কপির জন্য আসছেন, নেন। আর যদি না দেয়, হ্যাঁ, তার ম্যাজিস্ট্রেট যদি মনে করে সেখান থেকে কি নেওয়া প্রয়োজন, ফি নেওয়া প্রয়োজন, তাহলে তিনি ফি নিবেন। ঠিক আছে? এই ছিল 166। তাহলে 166-র মূল কথা কি ভাই? মেইন বইতে দেখবেন অনেক কথা লেখা আছে। মেইন বই আপনি হচ্ছে, আমি কিন্তু বলে দিছি, আমি কিন্তু আবারও বলে দিই, একবারে এক শব্দে বলে দিই 166 ধারাটা। থানার মেইন কথা হচ্ছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজ থানায় যেভাবে তল্লাশি করতে পারবেন, অপর থানার অফিসারকে তিনি তল্লাশির জন্য অনুরোধপত্র পাঠাইলে ওই থানার অফিসার ইনচার্জ সেটি তল্লাশি করবে। অর্থাৎ নিজ থানা এলাকায় তল্লাশি 166, অপর থানা এলাকায় তল্লাশি 166, 65 আর 66। আচ্ছা, 66 একে বলছে থানার অফিসার ইনচার্জ হচ্ছে অনুরোধপত্র পাঠাবেন যে স্থানায় মালামাল আছে। মনে করেন আমি এই মামলাটায় হচ্ছে নোয়াখালী সদর থানার, আমি বেগমগঞ্জ থানার ওসিরে আমি অনুরোধপত্র পাঠাইলাম, এটা হচ্ছে 1-এ। 2-এ বলছে বেগমগঞ্জ থানার ওসি অনুরোধপত্র প্রাপ্ত হয়ে সদর থানার ওসির অনুরোধপত্র প্রাপ্ত হয়ে মালামাল উদ্ধার করবেন, উদ্ধার করে তিনি সংশ্লিষ্ট থানায় সেটা আবার ব্যাক দিয়ে দিবেন। এটা বলছে 2-এ। 3-এ আইসা বলছে যে সদর থানার ওসির কাছে যদি মনে হয় 1 এবং 2-এর প্রসিডিউর মেনটেন করতে যায়, অনুরোধপত্র পাঠাইতে গেলে এই যে মামলার আলামত আছে, এগুলা কি হইতে পারে? খোয়া যাইতে পারে, নষ্ট হয়ে যাইতে পারে, বা এগুলা ওইখান থেকে সরে যাইতে পারে। তখন কি করবেন তিনি? তখন তিনি আর তার থানা এলাকায় যে জিডি আছে, তিনি তার থানার জিডিতে নোট দিয়ে তিনি সরাসরি বেগমগঞ্জে গিয়ে তল্লাশি করে মালামাল উদ্ধার করবেন। এটা বলছে 3-এ। 4-এ বলছে এই যে তিনি তল্লাশি করলেন, তল্লাশি করার পর বেগমগঞ্জ থানার ওসিরে, তিনি সদর থেকে এসে বেগমগঞ্জ থানায় তল্লাশি করলেন, বেগমগঞ্জ থানার ওসিরে জানাই দিবেন যে আপনার এলাকায় এই বিষয়টা তল্লাশি করছি, এবং পাশাপাশি যেই মালামাল উদ্ধার করছে ওটা একটা জব্দ তালিকার একটা কপি বেগমগঞ্জ থানার ওসিরে দিবেন। সাথে সাথে একটা কপি তিনি এখতিয়ারাধীন যে নিকটতম ম্যাজিস্ট্রেট থাকে তাকে একটা কপি প্রেরণ করবেন। এই হচ্ছে মূলত 165-র 4। এরপরে 165-র 5 আর 166-র 5 একই কথা। সেটা কি? সেটা হচ্ছে যে স্থান তল্লাশি করছে ওই স্থানের মালিক যদি একটা কপি চায়, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, গেলে ম্যাজিস্ট্রেট তাকে একটা কপি দিয়ে দিবে। যদি ফি নিবে মনে করে, তাহলে ফি নিবে। ঠিক আছে? এই ছিল আমাদের 165 এবং 166। এখন আসেন 165 এবং 66-র প্রশ্ন কি? 165 এবং 66 প্রশ্ন হচ্ছে থানা এলাকায় নিজ থানা এলাকায় তল্লাশি এবং অপর থানা এলাকায় তল্লাশির ক্ষেত্রে পুলিশ অফিসার কোন কার্যপদ্ধতি ফলো করবেন, অথবা নিজ থানা এলাকায় বা অপর থানা এলাকায় তল্লাশির পদ্ধতি কি লিখুন। অথবা এবার থেকে এখান থেকে একটা প্রশ্ন আসলো। কিভাবে প্রশ্ন আসলো? একটু ঘুরাই দিল। কিভাবে দিল? যে হচ্ছে আদালত থেকে মামলা তদন্তকারী পুলিশ অফিসার নাসির, হচ্ছে মামলা তদন্তের এক পর্যায়ে জানতে পারলেন তার নিকট হচ্ছে তিনি যে মামলার আয়ু, ওই মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়বস্তু তার পাশের থানা এলাকায় রয়েছে। এক্ষেত্রে এরূপ বস্তু উদ্ধারের জন্য মামলা তদন্তকারী পুলিশ অফিসার নাসির কি পদ্ধতি অনুসরণ করবেন? তাহলে এই প্রশ্ন এভাবে আসলে আপনারা পারবেন না ভাই। আমি তো বেসটা আপনাদেরকে শিখাই দিছি। অর্থাৎ অপর থানা এলাকায় তল্লাশি প্রশ্ন ভাই আমার বাংলাদেশের যেখান থেকে ঘুরাই দেখ, নাসিরের জায়গাত বাসির দেখ, ঠিক আছে, বাসিরের জায়গাত রহিম দেখ, করিম দেখ, স্বপন দেখ, সোনিয়া দেখ, হ্যাঁ, মেহেদি দেখ, যাই দেখ, দিলে আপনি কিন্তু যদি বেস পয়েন্টটা আপনি জানেন, অর্থাৎ নিজ থানা এলাকায় যে তল্লাশি করছেন আপনি, অপর থানা এলাকায় আপনি হচ্ছেন সেই একই তল্লাশি আপনি করবেন। 165 এবং 166-র বেস পয়েন্ট এটা। এখন আসেন 166 ধারা থেকে কি কি এমসিকিউ আসতে পারে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা। এখন 166 ধারাটা একটু ধরেন। বলছে থানার ভারপ্রাপ্ত অফিসার অথবা ইন্সপেক্টর পদের নিম্নে নহে কে? থানার ভারপ্রাপ্ত অফিসার। আবারও বলি,
কে? থানার ভারপ্রাপ্ত অফিসার। আরেকটা কে? ইন্সপেক্টর পদে নিম্ন নয় এরূপ অফিসার। তদন্তকারী পুলিশ তার নিজের থানার মধ্যে যেরূপ ঘটনার তল্লাশি করতে পারেন, হ্যাঁ, সেইরূপ হচ্ছে ভিন্ন জেলার থানার ভারপ্রাপ্ত অফিসার দ্বারা তল্লাশি করাইতে পারেন। দুইটা জিনিস কিন্তু এখানে বলছে থানার ভারপ্রাপ্ত বা ইন্সপেক্টর পদমর্যাদার তদন্তকারী অফিসার নিজ থানা এলাকায় যেমন হচ্ছে তিনি কি করতে পারবেন? তল্লাশি করতে পারবেন, তেমনি অপর থানা এলাকায় তল্লাশি করাইতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আপনার মানে ওই তল্লাশির জন্য একটা অনুরোধ পত্র দিবে। একবারে সিম্পলি বুঝেন, তল্লাশির জন্য একটা অনুরোধ পত্র দিবে। আচ্ছা, এরপরে দেখবেন কথাটা লেখা আছে যে এখানে পরবর্তী এমসিকিউ হচ্ছে অনুরোধপ্রাপ্ত পুলিশ অফিসার 165 ধারা অনুসারে কাজ করবেন। তাহলে এমসিকিউ তল্লাশির জন্য অনুরোধপ্রাপ্ত পুলিশ অফিসার কোন ধারা অনুসারে কাজ করবেন? 165 ধারা অনুসারে কাজ করবেন, মানে তল্লাশি কার্য পরিচালনা করবেন। তারপর হচ্ছে কোনো মালামাল পাওয়া গেলে অনুরোধকারী অফিসারের নিকট প্রেরণ করবেন। কোনো মালামাল পাওয়া গেলে কোথায় প্রেরণ করবেন? নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে, আদালতের কাছে, অনুরোধকারী পুলিশ অফিসারের কাছে। অনুরোধকারী পুলিশ অফিসারের নিকট প্রেরণ করবেন। তারপরে এখানে তিন নম্বর পয়েন্টে বলছে কি বলছে যে উপধারা 1 অনুসারে থানার ভারপ্রাপ্ত অফিসার যদি তল্লাশি করাইতে গেলে বিলম্ব ঘটবে, কি ঘটবে? বিলম্ব ঘটবে, অথবা অপরাধ সংগঠনের সাক্ষ্য প্রমাণ গোপন বা বিনষ্ট হইতে পারে। এমসিকিউ কি হইতে পারে? যদি তদন্তকার যদি বিলম্ব ঘটে, অথবা অপরাধের সহিত মানে অপরাধের সাথে সংযুক্ত কোনো সাক্ষ্য প্রমাণ বিনষ্ট হতে পারে, তাইলে তিনি কি করবেন? তিনি হচ্ছে অনুসন্ধানকারী পুলিশ অফিসার 165 ধারা অবস্থান নিজ থানা এলাকার অর্থাৎ হচ্ছে তিনি জেনারেল ডায়েরিতে নোট দিয়ে নিজ থানা এলাকায় যেভাবে করবেন, ঠিক অপর থানা এলাকায় সেভাবে তিনি তল্লাশি কার্যটা করতে। এই যে কথাগুলো এখানে বলছে, কোথায় বলছে ভাই? এই যে 165-3 অর্থাৎ নিজ থানা এলাকায় তিনি যেরূপ তল্লাশি করতে পারবেন, অপর থানা এলাকায় তিনি একই রূপ তল্লাশি করতে পারবেন। এটা বলছে 165-3 এমসিকিউ। এখন 165-4 আইসা বলছে যে নকল, এখানে আর তেমন এমসিকিউ নাই, 165-5 এমসিকিউ নাই। ঠিক আছে? এখন এইগুলা কিন্তু আপনারা একটু নিজেরা আবার একটু রিডিং করবেন। ঠিক আছে? আমি কিন্তু ভাই মূল কথাগুলো আপনাদেরকে বলে দিছি। ঠিক আছে? তাহলে 165 গেল, 165 গেল। তাহলে 165 আর 166 একটু রিভিশন দেই। 165-তে কি বলছে? 165-তে বলছে নিজ থানা এলাকায় তল্লাশি। মামলা তদন্তকারী পুলিশ অফিসার নিজ থানা এলাকায় কোনো মামলা তদন্ত সংশ্লিষ্ট কোনো মালামাল উদ্ধারের জন্য হচ্ছে জেনারেল ডায়েরিতে নোট দিয়ে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন। 165-1 বলছে। 165-2 বলছে এইরূপ তল্লাশি কার্যক্রম অফিসার নিজে অথবা হচ্ছে ব্যক্তিগতভাবে তল্লাশি করার চেষ্টা করবেন। 3 বলছে তিনি যদি নিজে তল্লাশি করতে অসমর্থ হন বা তিনি যদি নিজে ব্যস্ত থাকেন, তাইলে তিনি তার যেই অধস্তন যে পুলিশ অফিসার থাকবে, তার অধস্তন পুলিশ অফিসার দ্বারা তল্লাশি করাবেন। 4 বলছে এই যে তিনি তল্লাশি কার্যক্রমটা পরিচালনা করালেন, হ্যাঁ, তাকে অবশ্যই হচ্ছে কি করতে হবে? কার্যবিধির 102 এবং 103 ধারা অনুসরণ করতে হবে। 5 আইসা বলছে তল্লাশি কার্যক্রম শেষে তিনি কি করবেন? তল্লাশি কার্যক্রম শেষে তিনি এই যে জব্দ তালিকা করছেন, জব্দ তালিকার একটা কপি তিনি সংশ্লিষ্ট যে ম্যাজিস্ট্রেট থাকবে, নিকটতম যে ম্যাজিস্ট্রেট থাকবে, ওই ম্যাজিস্ট্রেটের কাছে তিনি একটা কপি কি করবেন? প্রেরণ করবেন। এটা বলছে আপনার 165-5। 166 ধারা বলছে অপর থানা এলাকায় তল্লাশির পদ্ধতি। যেই পুলিশ অফিসার নিজ থানা এলাকায় তল্লাশি করবেন, হ্যাঁ, সাধারণত ইন্সপেক্টর পদমর্যাদা নিম্ন নয় এরূপ কোন মামলার আয়ু অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি অপর থানা এলাকায় তল্লাশির জন্য ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা হচ্ছে অনুরোধপত্র পাঠাবেন। 165-1 165-2 বলছে এইরূপ অনুরোধপত্র প্রাপ্ত হয়ে, হ্যাঁ, পুলিশ অফিসার ওই থানার পুলিশ অফিসার সেটি তল্লাশি করবেন, করে হচ্ছে করার ক্ষেত্রে তিনি 165 ধারা অনুসরণ করবেন। করার পরে তিনি মালামালগুলো উদ্ধার করে যেই থানা থেকে অনুরোধপত্র পাইছেন ওই থানায় আবার ব্যাক পাঠাবেন। 166-3 আবার আইসা বলছে যদি মনে হয় এই যে আপনার যদি আপনার কাছে মনে হয় যে 165-1-2 অনুসরণ করতে গিয়ে মালামাল খোয়া যাবে বা সাক্ষ্য প্রমাণ নষ্ট হইতে পারে, তখন আপনি কি করবেন? তখন আপনি ভাই ওই যে আপনি হচ্ছে জিডিতে নোট দিয়ে সরাসরি গিয়ে ওই স্থান তল্লাশি করবেন। এটা বলছে 3 আরো 4 বলছে এই ধরনের তল্লাশি করার পরে আপনি যে ওসি আছে, যেই থানার এলাকায় ঢুকছেন ওই থানা এলাকার ওসিরে একটা জব্দ তালিকার কপি দিবেন, ম্যাজিস্ট্রেটে একটা কপি দিবেন। ঠিক আছে? 5 আইসা বলছে যে ওই যে মালিক যদি চায় তাহলে মালিকরে হচ্ছে কে দিবে? মালিকরে হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা নকল কপি আনে। এই রিভিশন দিয়ে দিলাম। 167-তে চলে যান ভাই। 167-তে অনেকগুলা কথা বলছে, তবে এইখানের মূল কথাটা হচ্ছে কি রিমান্ড, মূল কথাটা কি জিজ্ঞাসাবাদ, মূল কথা হচ্ছে কি ইন্টারগেশন। সব একই কথা, রিমান্ড, জিজ্ঞাসাবাদ, ইন্টারগেশন, এগুলা কিন্তু এক। রিমান্ডটা কি ভাই?
রিমান্ড যা, জিজ্ঞাসাবাদ তা, বাংলা ইন্টারগেশনও তা। এখন আসেন, পুলিশ অফিসার কোনো আসামিকে গ্রেপ্তার করে অপরাধের মূল তথ্য উদ্ঘাটনের জন্য বা অপরাধের মূল রহস্য উদ্ঘাটনের জন্য আদালতের আদেশে, আদালতের নির্দেশে, আদালত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়ে 24 ঘন্টার বেশি যে থানা হেফাজতে আটক রাখে, হ্যাঁ, থানা হাজতে আটক রাখে, আসামিকে যে জিজ্ঞাসাবাদ করে বা আসামি সংক্রান্ত যে কার্যক্রম পরিচালনা করে, তাকেই হচ্ছে কি বলে, রিমান্ড বলে, জিজ্ঞাসাবাদ বলে, ইন্টারগেশন বলে। ধারা কত দিবেন? ধারা দিবেন কার্যবিধি 167, 324, সংবিধানের 32-2। এখন আসেন 167 ধারার মূল কথা কি? অর্থাৎ আপনি মনে করেন সুজয়, আপনি একটা মামলার আয়ু, আপনি কি করলেন, তার বাসায় একটা বাচ্চারে কি করছে, একটা শিশু বাচ্চারে সে আগুন দিয়ে সেক দিছে বা বিভিন্ন ধরনের নির্যাতন করছে। করার পরে আপনি এই বিষয়ে মামলা করছে থানায়। মামলা করার পরে আপনি 156 ধারা অনুসারে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলেন। হ্যাঁ, করার পরে আপনি কি করলেন, আপনি হচ্ছেন তাকে হচ্ছে 156 ধারা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে আপনি বিজ্ঞ আদালতে সোপর্দ করলেন। সোপর্দ করার পরে আপনি হচ্ছেন আদালতের কাছে 167 ধারায় এসে বলবেন যে মহামান্য আদালত, আমার তো এই ব্যক্তিকে আরো অধিকতর জিজ্ঞাসাবাদ আমার প্রয়োজন, কারণ অপরাধের মূল রহস্য উদ্ঘাটন করার প্রয়োজন। কারণ এই যে বিমানের এমডি সেকা দিছে, তার মানে অপরাধের সাথে জড়িত, তার সাথে কি আরো কেউ ছিল কিনা, তার স্ত্রী ছিল কিনা, তার শ্যালক ছিল কিনা, তার শালী ছিল কিনা, তার ছেলে মেয়ে ছিল কিনা, নাকি তারা এই খালি শারীরিক নির্যাতনে করছে, নাকি সেক্সুয়াল হ্যারাসমেন্টও করছে। রবিউল, ইসরাফিল, তারপরে শামীম, এই 3 জনে এক জায়গায় চুরি করছে। চুরি করার পর থানায় এজার দায়ের, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হওয়ার পর 154-তে মামলা হয়েছে। 156-তে যাইয়া তদন্তকারী পুলিশ অফিসার হচ্ছে মনে করেন আপনার ওই যে সুজয় গেল, যাইয়া রবিউল ধরে ফেললো। রবিউল ধরার পরে রবিউল কি করলো, রবিউল ধরার পরে তো ওই যে 61 ধারায় লেখা আছে 24 ঘন্টার বেশি আপনি কোনোভাবেই তার থানা হাজতে আটক রাখতে পারবেন না। তখন আপনি কি করবেন, আদালতে প্রেরণ করবেন। আদালতে প্রেরণ করার পরে আপনি হচ্ছে আদালতের কাছে আবেদন দিবেন যে এই আসামিকে আরো হচ্ছে অধিকতর তদন্তের জন্য, মামলার মূল রহস্য উদ্ঘাটনের জন্য, হ্যাঁ, আপনি তো জানেন না রবিউলের সাথে আরো কে কে ছিল, এগুলা জানার জন্য আপনি ওই আসামিকে আরো হচ্ছে অধিক সময় জিজ্ঞাসাবাদের জন্য আপনি একটা আবেদন দিবেন। তখন আদালত কি করবে, 2 দিন, 3 দিন, 4 দিন আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য হচ্ছে সময় দিবে। এটাই হচ্ছে জিজ্ঞাসাবাদ বা রিমান্ড। এই কথাটাই আপনার 167-তে বলছে ভাই। এখন মূলত বেস পয়েন্টটাই এটাই। তবে একটা এমসিকিউ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা একাধিকবার আসছে যে একজন আসামিকে সর্বোচ্চ কতদিন হচ্ছে থানা হাজতে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা যাবে হচ্ছে 15 দিন। সর্বোচ্চ কয় দিন? 15 দিনের অধিক নয়। 2 দিন, 3 দিন, 4 দিন এরকম করে আদালত রিমান্ড দেয়। তবে কোনোভাবেই হচ্ছে আপনার 15 দিনের অধিক হচ্ছে পুলিশ হেফাজতে রাখা যাবে না। আটক মানে ওই যে মানে জিজ্ঞাসাবাদের জন্য বা রিমান্ড 15 দিনের অধিক হবে না। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একাধিকবার কিন্তু বিভাগীয় পদোন্নতি পরীক্ষা এমসিকিউ আসছে। আচ্ছা, এই ধারা রিমান্ডের আবেদন এমসিকিউ বলে দিচ্ছি ভাই। এবার একটু মেইন বই ধরেন। বলছে 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা না গেলে তখনকার পদ্ধতি। তাহলে কি 167 ধারার মেইন বইয়ের ভাষা কি? মেইন বইয়ের ভাষা হচ্ছে 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা না গেলে তখনকার পদ্ধতি। বলছে যখনই কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে হেফাজতে আটক রাখা হয়, প্রতিমান হয় যে 61 ধারায়, ওই যে 61 ধারায় আপনি ধরছেন, ধরার পরে আপনি থানা হাজতে আনছেন, জিজ্ঞাসাবাদ করছেন, হ্যাঁ, 24 ঘন্টার তদন্ত সম্পন্ন করা যাচ্ছে না, তখন আপনি কি করবেন? এর লেখা আছে দেখেন। তাহলে থানার ভারপ্রাপ্ত অফিসার, এমসিকিউ কে? থানার ভারপ্রাপ্ত অফিসার বা তদন্তকারী পুলিশ অফিসার, তিনি যদি ইন্সপেক্টরের পদমর্যাদা নিম্নে না হন, অবিলম্বে হচ্ছে অতঃপর নির্ধারিত ডায়েরিতে মানে জিডিতে ঘটনা সম্পর্কে লিপিবদ্ধ করে তথ্যের নকল সহ আসামিকে নিকটতম বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবেন। আপনি ওই যে একটা ফরওয়ার্ডিং দিয়ে, আমাদের এই যে যারা থানা চাকরি করে এদের কাছে রিমান্ডের ফরওয়ার্ডিং আছে, আপনি রিমান্ডের একটা ফরওয়ার্ডিং দিবেন। ফরওয়ার্ডিং দেওয়ার পরে হ্যাঁ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ইন্সপেক্টর পদমর্যাদা নিম্নে নয় এরূপ ব্যক্তি হইতে হইবে। যে মামলার আয়ু হবে সে মিনিমাম হবে ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নহে, এরকম একটা কথা এখানে বলা আছে এমসিকিউ। তাহলে রিমান্ডের আবেদন করতে পারবে আসামিকে অধিকতর সময় আটক রাখার জন্য কে আবেদন করতে পারবে ভাই? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ইন্সপেক্টর পদমর্যাদা নিম্নে নয় এরকম পুলিশ অফিসার। আচ্ছা, তাহলে এখান থেকে আর কি আসতে পারবে? আর কি এমসিকিউ আসবে? কার নিকট হচ্ছে কার নিকট আসামিকে প্রেরণ করবে? নিকটতম ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করবে। কার নিকট রিমান্ড চাইবে? নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট হচ্ছে তিনি রিমান্ডের আবেদন করবে। এখানে আরো বলছে দেখেন 167(2) যে 67(2) সাইন নাম্বার লাইনে বলছে রিমান্ড কোনোভাবেই হচ্ছে 24 ঘন্টা মানে 15 দিনের অধিক সময় ধরে আটক রাখা যাবে না।
ঠিক আছে, এইখানে আর তেমন কোনো কিছু ইম্পর্টেন্ট নাই। তবে 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 হচ্ছে দ্বিতীয় লাইনে যে দ্বিতীয় 165-পঁয়ষট্টির এখানে 167 এখানে অনেকগুলা কথা বলছে, 2-এ 3-এ 4-এ 4-এর কতে 5-এ। হ্যাঁ, এখানে আপনি 2, 3, 4, 4 ক এগুলো এত ইম্পর্টেন্ট ইস্যু না। তবে তবে আপনি এগুলো এমসিকিউর জন্য একটু পড়ে নেবেন। বলছে পুলিশের আবেদনের প্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই রিমান্ডের যারাই করুক, এই রিমান্ডের মেয়াদ হচ্ছে কোনোভাবে হচ্ছে কি হবে না, 15 দিনের অধিক হবে না। তবে যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট করে, হ্যাঁ, তবে তৃতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারবে না। ঠিক আছে, এরপরে দেখবেন 3 নম্বর ইয়াতে পয়েন্টে বলা আছে এটাই, যে যদি হচ্ছে রিমান্ড মঞ্জুর করতে গেলে ম্যাজিস্ট্রেট মামলা, অর্থাৎ 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 4-এর ক এগুলো দরকার নাই, সরাসরি 5-এ চলে যান। 5-এ দেখবেন লেখা আছে ফৌজদারি অপরাধের সকল মামলা তদন্তে পুলিশ অফিসার। এমসিকিউ, ফৌজদারি অপরাধে অর্থাৎ পেনাল কোডে কেউ যখন কোনো অপরাধ করবে, ফৌজদারি মামলা অভিযুক্ত হবে, ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে কেউ কোনো অপরাধ করলে ওই অপরাধের তদন্ত প্রক্রিয়া যদি 120 দিনের মধ্যে যদি তদন্ত সম্পন্ন না হয়, কয়দিন? এমসিকিউ, 120 দিনের মধ্যে যদি তদন্ত সম্পন্ন না হয়, পুলিশ রিপোর্ট দিতে না পারে, অর্থাৎ ফাইনাল রিপোর্ট বা চার্জশিট না দিতে পারে, তাহলে ওই আসামিকে হচ্ছে আদালত কি দিয়ে দিবে? জামিন দিয়ে দিবে। এই যে তাইলে ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ কত দিনের মধ্যে জামিন পেয়ে যাবে? 120 দিনের মধ্যে তদন্ত সম্পন্ন না হইলে জামিন পেয়ে যাবে। এমসিকিউ। তাইলে এখন এইখানে দেখেন, এইখানে বলছে 167-5-এ দেখবেন বলা আছে যে পুলিশ হচ্ছে অপরাধ তদন্ত 120 দিনের মধ্যে সম্পন্ন করতে না পারলে আসামি যে অপরাধে অভিযুক্ত তার শাস্তি যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড 10 বছরের কম হয়, তবে ম্যাজিস্ট্রেট আসামিকে জামিনে মুক্তি দিবে। অর্থাৎ মনে করেন রবিউল একটা অপরাধ করছে, রবিউল্লে পুলিশ ধরে নিয়ে গেছে, হাজতে আছে রবিউল। এখন যেই অপরাধের দায় রবিউল্লে ধরছে, ওই অপরাধের দণ্ড মৃত্যুদণ্ড না, যাবজ্জীবন কারাদণ্ড না, হ্যাঁ, অথবা 10 বছরের কম, তখন আদালত কি করবে? 120 দিনের মধ্যে অপরাধ তদন্ত সম্পন্ন হচ্ছে না, তখন আদালত কি করবে? আদালত তাকে জামিন দিয়ে দিবে। এখন এইখানে আর একটা কথা বলছে এই যে শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয়, 10 বছরের বেশি হয়, তারা দায়ের আদালতের যে জজ থাকবে, দায়রা জজ, তিনি তার সন্তুষ্টি সাপেক্ষে আসামিকে মুক্তি দিলে বিচার কার্য বিঘ্নিত হবে না। আসামি যদি নারী হয়, আসামি যদি শিশু হয়, হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে তার সন্তুষ্টি সাপেক্ষে, হ্যাঁ, তখন তিনি কি করবেন? তখন তিনি আসামিকে কি করতে পারবে ভাই? শর্ত সাপেক্ষে জামিন দিতে পারবে। এটাই বলছে 167-5-এর খতে। এগুলো আপনাদেরকে একটু এমসিকিউর মতো করে আপনাদেরকে পড়তে হবে। ঠিক আছে। 165-8-এ একটা পয়েন্ট আছে, দেখেন, দণ্ডবিধির 400 এবং 401 দ্বারা ওই যে যদি চোরের বা ডাকাইতের যদি দলভুক্ত হয়, কথা বুঝছেন, চোর বা ডাকাইতের দলভুক্ত হইলে তাহলে কিন্তু আদালত তাকে জামিন দিবে না। এই কথাটা এখানে স্পষ্ট বলে দিছে। 5-এর কোনো বিধানাবলী তার জন্য প্রযোজ্য হবে না যদি চোরের বা ডাকাইতের দলভুক্ত হয়। কি বলছে কথা বুঝছেন নি ভাই? চোরের বা ডাকাইতের কোনো দলভুক্ত হইলে তার জন্য হচ্ছে কোনো 5-এর বিধানাবলী তার জন্য জামিন নাই। ঠিক আছে, কিন্তু অন্যান্য অপরাধের ক্ষেত্রে তার কিন্তু জামিনের বিধানাবলী রয়েছে। এই ছিল আমাদের 167 ধারা থেকে কি প্রশ্ন আসতে পারে? 168 ধারা থেকে প্রশ্ন আসতে পারে রিমান্ড কাকে বলে, জামিন তারপর জিজ্ঞাসাবাদ কাকে বলে, হ্যাঁ, তারপরে ইন্টারোগেশন কাকে বলে, পুলিশ কর্তৃক একজন আসামিকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া লিখুন, অথবা রিমান্ড, পুলিশ কখন একজন আসামির রিমান্ড চাইতে পারে, পুলিশ হেফাজতে একজন আসামিকে কতদিন আটক রেখে জিজ্ঞাসাবাদ করতে পারে, জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে পুলিশের ক্ষমতা কি, এই ধরনের প্রশ্ন যদি আসে এখান থেকে, আশা করি ইনশাল্লাহ আপনারা লিখতে পারবেন। 167(2) ধারাটার মধ্যে আরেকটা কথা লিখছে, বলছে এই যে 15 দিনের অধিক সময় আটক রাখতে পারবেন না। এখন একজন আসামি আপনি কি করলেন? ধরলেন, তাকে আপনি 15 দিন ধরে জিজ্ঞাসাবাদ করছেন, কিন্তু সে 15 দিনে কোনো কিছু স্বীকার যায় নাই, তারে আরো অধিকতর জিজ্ঞাসা করা দরকার। এটার জন্য আইন আপনাকে একটু সংশোধনী দিছে 167(2)-এ। বলছে যে 15 দিন পুলিশ হেফাজতে আটক থাকার পরও, পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় দেওয়ার পরও, হ্যাঁ, যদি অপরাধে যদি মানে মূল রহস্য উদ্ঘাটন না হয়, তাহলে আপনি কি করবেন? তাইলে হচ্ছে তাকে জুডিশিয়াল হেফাজতে, মানে বিচারিক হেফাজতে দিবেন। এই বিচারিক হেফাজতটা কি, এটাও বলে দিছে তারা। বলছে এই বিচারিক হেফাজত হচ্ছে তদন্তের সময়, হ্যাঁ,
আদালতের আদালতের আদেশে কারাগারেও থাকা যাবে না আসামি, এবং পুলিশ হেফাজতেও বাদ। অর্থাৎ পুলিশ হেফাজতে যে 15 দিন রাখছে, এই 15 দিন বাদে আবার আদালতের আদালতের কারাগার বাদে এই দুটাই স্থান বাদে অন্য একটা স্থানে আসামিকে অন্য কোনো সংস্থা কর্তৃক জিজ্ঞাসাবাদ করা যাবে। স্বাধীন কোনো তদন্ত, অনেক সময় আমরা শুনি স্বাধীন তদন্ত কমিশন গঠন, হ্যাঁ, এই যে মনে করেন তারা পুলিশও না, আবার হচ্ছে মানে কারাগারের কারা কর্তৃপক্ষ না, তাদের একটা তদন্ত কমিটি ম্যাজিস্ট্রেট গঠন করে দিছে। এই ধরনের তদন্ত কমিশনের কাছেও কিন্তু আসামিরে কি করা যাবে, আসামিরে জিজ্ঞাসাবাদ করা যাবে। অর্থাৎ বলে জুডিশিয়াল হেফাজত, এই জুডিশিয়াল হেফাজতের কাছে কিন্তু আসামিরে জিজ্ঞাসাবাদ করা যাবে। এখন এইখান থেকে আপনার প্রশ্ন কি আসতে পারে আমি আপনাদেরকে বলে দিছি, এখান থেকে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। হ্যাঁ, এই ছিল আমাদের 100 কত ধারা, 167 ধারা। 168 ধারা বুঝার আগে, হ্যাঁ, আমার একটা বডি, হ্যাঁ, এ আমার ডান হাত, এ আমার বাম হাত। আমার ডান হাতে মনে করেন অনেকগুলো আঙ্গুল আছে, এগুলো হচ্ছে থানার সাব ইন্সপেক্টর। থানার কি, ওসি তদন্ত, ওসি অপারেশন এবং সাব ইন্সপেক্টর। আমার বাম হাতে যত আঙ্গুল আছে সব হচ্ছে থানার এএসআই। কথা বুঝছেন? তাহলে এগুলো হচ্ছে এএসআই, এগুলো হচ্ছে ওসি অপারেশন এবং সাব ইন্সপেক্টর। এই যে সকল সকল হচ্ছে 168 ক রয়েছে ভাই, এগুলো বলবো দাঁড়ান। আচ্ছা, এখন এখন এই যে 168 চলে গেছি, তো আগে 168 বুঝাই, আবার 168 আসবো। এখন এই যে আমার দুই হাতে, অর্থাৎ একজন ওসির হইয়া কাজ করে ডান বাম সাব ইন্সপেক্টর এবং এএসআই। এএসআইরা কি করে সাধারণত থানায় নন কক, ওই যে আমলযোগ্য অপরাধগুলো তারা তদন্ত করে। আর এসআইরা কি করে ভাই, এসআইরা হচ্ছে আপনার আমলযোগ্য অপরাধগুলো তদন্ত করে সাধারণত থানায়। তখন এই তদন্ত প্রক্রিয়া শেষে ওসিরে জানাবে, যেই করুক, ইন্সপেক্টর ইনভেস্টিগেশন করুক, তদন্ত করুক, বা এসআইরা করুক বা এএসআইরা করুক, যারাই অপরাধ তদন্ত করবে তারাই ঊর্ধ্বতন পুলিশ অফিসার মানে ওসিকে জানাবে। অর্থাৎ অধস্তন অফিসাররা তদন্ত করে ওসিকে জানাবে। অর্থাৎ আমরা থানা এলাকায় যখন চাকরি করি তখন আমরা জানি থানায় যাই ঘটুক কাকে জানাবেন, ওসিরে জানাবেন। থানায় যাই ঘটুক কাকে জানাবেন, ওসিকে জানাবেন। এই ধারাটাই হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো। থানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওসিরে আপনি বিষয়বস্তু সম্পর্কে অবগত করবেন। এখানে লেখা আছে অধস্তন পুলিশ অফিসার এই অধ্যায় অনুসারে কোনো তদন্ত করলে তিনি ভারপ্রাপ্ত অফিসারকে, কাকে জানাবে, ভারপ্রাপ্ত অফিসারকে এই তদন্তের ফলাফল সম্পর্কে রিপোর্ট দিবেন। অর্থাৎ তিনি যাই করুক, থানা এলাকায় যাই করুক, হ্যাঁ, এএসআই বা এসআই, তারা সেই সম্পর্কে কাকে জানাবেন, ওসিকে জানাবেন। এই কথাটা এখানে বলা আছে। 167 2 ক বলে একটা ধারা আছে। 168 2 ক, 2 কটা হচ্ছে কি, 2 কটা হচ্ছে মনে করেন আপনি এসআই রবিউল, ঠান্ডা মাথায় বুঝেন ভাই, আপনি কি এসআই রবিউল, আপনি একজন আসামির রিমান্ডে আনছেন, আইনা তারা জিজ্ঞাসাবাদ করছেন। করার পরে এই আসামিটারে আপনি এই আদালতে নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট তারা জিজ্ঞাসাবাদ করবে যে এসআই রবিউল যে তোমার জিজ্ঞাসাবাদ করছে, তোমাকে গায়ে কোনো আঘাত করছে কিনা। ও যদি বলে না স্যার আমার তো আঘাত করে নাই, তাহলে আপনি ঠিক আছেন। আর ও যদি বলে স্যার আমার তো এসআই রবিউল স্যার ডিম দিছে, আলু দিছে, আরো অনেক কিছু খাইতে দিছে স্যার, বুঝছেন, মানে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা মানে করি না আর কি, রেকর্ড হতেছে। তো এখন এই যে যদি এই ধরনের কথা বলে, তাইলে কিন্তু আপনার বিরুদ্ধে পেনাল কোডের 330 এবং 331 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিবে। তবে বাস্তবতা থেকে আমি বলি, বাস্তবতায় কি হয়, আসামি যখন থানা রিমান্ডে আনা হয় তখন মামলার আয়ু কি করে, আগে মেডিকেলে নেয় মামলার আয়ু, কারণ আসামি তো কারাগারে অসুস্থ হইতে পারে, তখন আগে মেডিকেলে নিয়ে সে যে ফিট এটা লেখায় নিয়ে আসে, আপনি পেনাল কোড 330-31 ধারা আপনার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। এটা হচ্ছে 167 2 ক। কি অর্থাৎ এবার একটু বাংলা ভাষায় বলি, অর্থাৎ রিমান্ডে যদি কোনো সাব ইন্সপেক্টর বা মামলার আয়ু যদি কোনো আসামিদের নিয়ে আসে, জিজ্ঞাসাবাদ করার পরে ওই আসামিরে আদালতে নিয়ে যাইলে ম্যাজিস্ট্রেট আবার জিজ্ঞাসাবাদ করবে আপনি কি হচ্ছে, আপনারা কি পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়েছিল কিনা। এই জিনিসটাই হচ্ছে 167 2 কতে বলছে, ঠিক আছে। তখন ওই যে মানে আমার কর্তৃপক্ষ ওসি নাকি এসপি কোনটাতে দিব, কোনটা বরাবর ইয়ে করব, পুলিশ সুপার, আদালত কখনো আপনার কর্তৃপক্ষ বরাবর দিলে পুলিশ সুপার বরাবর দিবে, পুলিশ সুপার, ঠিক আছে। এখন আসেন, এখন এটা ছিল 167 হচ্ছে 2 ক। তবে 167 কর মধ্যে আবার কথা লেখা আছে, 167 একটা ক বের হয়েছে, এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 351-তে আছে, দেখবেন সেটা কি, সেটা হচ্ছে শোন অ্যারেস্ট। শোন অ্যারেস্টটা কি ভাই, আদালতে হাজির ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তার দেখানো। অর্থাৎ হচ্ছে মনে করেন রবিউলের নামে দেওয়ানগঞ্জ থানায় মামলা আছে মনে করেন 5টা, একটা হচ্ছে চুরি, একটা দস্যুতা, একটা ডাকাতি, একটা খুন ছ ডাকাতি, আর একটা হচ্ছে খুন।
এখন রবিউল যে খুন করছে, খুনের মামলায় ইতিপূর্বে রবিউলরে এই আদালতে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়ে গেছে। রবিউল এখন কোথায় আছে? আদালতের হেফাজতে আছে। কথা বুঝছেন? মানে কারাগারে আছে। এখন পরবর্তীতে কয়দিন পরে আবার রবিউলের নামে চুরি মামলা একটা ওয়ারেন্ট আসছে। এখন রবিউল কোথায়? রবিউল তো আদালতেই আছে, মানে কারাগারের ভিতরে আছে। তখন আপনি আদালতে কি করবেন? আদালতের একটি আবেদন দিবেন যে আসামিকে পুনরায় গ্রেপ্তার দেখানোর প্রসঙ্গে। আপনি কি করবেন? আসামিকে পুনরায় গ্রেপ্তার দেখানোর প্রসঙ্গে একটা আবেদন দিবেন। ঠিক আছে? যে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 নোয়াখালী বা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3 চট্টগ্রাম, হ্যাঁ, বিষয় আসামিকে পুনরায় গ্রেপ্তার দেখানোর আবেদন। হ্যাঁ, তারপরে নিচে লিখবেন যে আসামির নাম রবিউল, পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ ওয়াল, মাতার নাম এইটা, হ্যাঁ, গ্রাম এইটা, থানা এইটা, জেলা এইটা, হ্যাঁ, সে গত এত তারিখে হচ্ছে হত্যা মামলায় হচ্ছে বেগমগঞ্জ থানা কর্তৃক গ্রেপ্তার হয়ে বর্তমানে নোয়াখালী জেলা আদালতের হেফাজতে রয়েছে। তাই হচ্ছে পরবর্তী তার বিরুদ্ধে হচ্ছে একটি তার বিরুদ্ধে পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় সে যেহেতু ইতিপূর্বে আদালতের হেফাজতে আছে, তাই এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য তাকে কি করা হয়েছে? তাকে হচ্ছে আপনার এই একটি আবেদন আপনার প্রতি প্রেরণ করা হইল। শেষ। এই ধরনের যে জিনিসটা, এটাই হচ্ছে 167 ক এবং কার্যবিধি 351। ঠিক আছে? তাহলে 351 পড়া শেষ, 167 ক পড়া শেষ। এখন এইখানে বলছে কি দেখেন, 168 ক 2 আবার এসে বলছে আসামি যে গ্রেপ্তার হয়ে আছে জামিন হলো কিনা এটা বুঝবো কিভাবে? হ্যাঁ, দারুণ কথা বলছেন ভাই। আসামি যে গ্রেপ্তার হয়ে আছে, এখন আপনি কি করবেন? যে ওই মামলা জামিন হয়েছে কিনা আমি কিভাবে বুঝছি যে আসামি এটাই ভিতরে আছে? এই যে আমি তার নাম ঠিকানা আমি তো জানি আসামি ভিতরে আছে, মানে কারাগারে আছে। তখন আমি কি করবো? আমি ওই ওয়ারেন্টটা নিয়ে আস, তার মনে করেন ইতিপূর্বে হত্যা মামলা সে আছে ভিতরে, রবিউল ভিতরে আছে। এখন রবিউলের নামে চুরি মামলার ওয়ারেন্ট বাড়িছে, আমি ওয়ারেন্টটা নিয়ে যাবো জেল গেটে গিয়ে তাদের তথ্য সংরক্ষণ অফিস একটা আছে, জেল গেটে ঢুকলেই দেখবেন এরা কম্পিউটার নিয়ে বসে থাকে, ওই মানে কারা কর্তৃপক্ষ। তাদেরকে আমি যাই বলবো রবিউল, পিতার নাম এটা, মাতার নাম এটা। আমাদের যেরকম সিডিএম আছে সেরকম তাদের সফটওয়্যার আছে। তারা এই 3টা অপশন দিয়ে সার্চ দিলেই দেখা যাবে রবিউলের কয়দি নাম্বার কত, রবিউল কত নম্বর কয়দিতে কত নম্বর সেলে জেল কাটতেছে, সব বেরোয় যাবে আপনার। তখন আপনি ওই নাম্বারটা ওইখান থেকে টুকবেন, টুকে আপনি যে ফরওয়ার্ডিংটা ম্যাজিস্ট্রেটের কাছে দিবেন ওইটা আবেদনের কাছে উল্লেখ করে দিবেন। যে কোনো মামলা তো সে আদালতে ইয়েতে আছে, জেলখানায় আছে একটা নির্দিষ্ট টাইমে, যখন শোনের আবারও তার নামে আরেকটা মামলাতে মানে দণ্ড অ্যাড করা হয়, তখন কোনটা ইউজ হবে আর কি, মনে করেন যে সময়টা আর কি। সময়টা তো না, এখানে হচ্ছে আটকটা বিষয় ভাই, এখানে সময় ফ্যাক্ট না। এখানে হচ্ছে মনে করেন আপনি হত্যা মামলায় ইতিপূর্বে জেল খাটতেছেন, ঠিক আছে? এখন আপনার এই হত্যা মামলায় জেল কাটার পরে আপনার একটা মনে করেন আরেকটা চুরি মামলায় ওয়ারেন্ট বেরোছে। এখন এই ওয়ারেন্টটা খারিজ করার জন্য বিজ্ঞ আদালতে আপনারে আবার একটা ফরওয়ার্ডিং দিবে যে আমরা ইতিপূর্বে আসামিটা আদালতে হেফাজতে থাকায় তাকে হচ্ছে গ্রেপ্তার দেখানোর জন্য অনুমতি সে আবেদন দিবে। এখন আসেন জামিনের ক্ষেত্রে, তাহলে জামিনের সে আগে হত্যা মামলা জামিন নিবে, তারপর চুরি মামলা জামিন নিবে, তারপর সে মুক্ত হবে, এরকম আর কি বিষয়টা। 169-70 প্যাঁচের কিছু নাই, আমি একটু বলে দেই। রবিউলের বাসায় হয়েছে চুরি। এই চুরি তদন্ত করতে গিয়ে আপনি দেখলেন যে দারোয়ানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, দারোয়ান দাঁড়ায় দাঁড়ায় পান খাচ্ছে, হ্যাঁ, দারোয়ানের সামনে দিয়ে হেঁটে গিয়ে তারা চুরি করে চোরাই মাল আবার দারোয়ানের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। এখন আপনি যাইয়াই প্রথমে সিসিটিভির ফুটেজ দেখে প্রথমে যাই দারোয়ানটা ধরে ফেলালেন। দারোয়ানটা ধরার পরে আপনি কি করলেন? আপনি প্রমাণ করতে পারতেছেন না দারোয়ান যে চুরির সাথে জড়িত। তখন আপনি কি করবেন? তখন আপনার করণীয় কি? তখন হচ্ছে আপনি দারোয়ানের কাছ থেকে একটা মুসলেখা নেবেন, যে পরবর্তীতে আপনাকে ডাকা মাত্রই, নাটক সিনেমা যেরকম দেখেন মুসলেখা নিয়ে ছেড়ে দাও, আইনা মনে করেন দেয় আসতে দেয়, যা দেওয়ার দেওয়া নাটক সিনেমায় দেয় আর কি, বাস্তবে না। আবার দিলে পরবর্তীতে সে কিছুই স্বীকার করে না, সে হাবাগোবা একটা ব্যক্তি, তাকে সন্দেহবশত আইনা যে মারছে বা যা করার করছে, করার পরে সে কিছুই স্বীকার না, তখন তার কাছ থেকে একটা মুসলেখা নিয়ে বলে তোকে ডাকা মাত্রই তুই হচ্ছে আমার কাছে চলে আসবি, ঠিক আছে? অর্থাৎ জামিনদার সহ দেয়, জামিনদার ব্যতীতও দেয়, মুসলেখা দিয়া তাকে হচ্ছে ছেড়ে দেয়। এই যে মুসলেখা নিয়ে তারা যে ছেড়ে দিছে এটাই হচ্ছে 169, ঠিক আছে? এখন 170 বলছে যে দারোয়ান হচ্ছে আপনি করছেন, দারোয়ানরে আপনি ধরে আনছেন, রবিউলের বাসায় চুরি হয়েছে, আপনি দারোয়ানরে ধরে আনছেন সিসিটিভির ফুটেজ দেখা, দারোয়ান পান খাইতেছে আর মনে করেন ফোনে কথা বলতেছে। এখন দারোয়ানরে ধরে আনার পরে দারোয়ানরে জিজ্ঞেস করছেন, যখন জিজ্ঞেস করছেন তখন দারোয়ানে বলছে
হ্যাঁ হ্যাঁ স্যার আমি তো জানি তারা আমার গ্রামের এলাকার, আমি বলার পরে তারা শিল্পপতি রবিউল স্যারের বাসায় আইসা চুরি করছে স্যার। এই যে তার বিরুদ্ধে আপনি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাইছেন, পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আপনি পাইছেন, পাওয়ার পরে আপনি তারে কি করবেন, আপনি তারে হচ্ছে কি করবেন, আপনি তারে ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করবেন। এটাই হচ্ছে 171। অর্থাৎ সংদিগ্ধ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর, মামলা সংক্রান্ত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর আপনি কি করবেন, যদি যদি তার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিবেন। যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ থাকে তাহলে তাকে 170 ধারায় হচ্ছে আপনি তারে কি করবেন, প্রেরণ করে দিবেন। আর 169 ধারা কি বলছে, বলছে যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকে তারে মুচলেকা নিয়ে ছেড়ে দিবেন। এই হচ্ছে 170 এবং 69 ধারার মূল কথা। এখন আসেন 170 ধারার কিছু কথা বলছে, বলছে যে সাক্ষ্য পর্যাপ্ত হলে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে, তদন্তের পর ওসির নিকট যদি বর্তমান 69 এবং 70 ধারা তো অবশ্যই আটক বা গ্রেফতার বিনা পরোয়ানায় হতে হবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি ওই যে আপনি মামলা তদন্ত করতে গেছেন, আমলযোগ্য মামলা তদন্ত করতে গেছেন, যাওয়ার পরে এখানে লেখাই আছে এই অধ্যায় অনুসারে, দেখবেন মেইন বই কিন্তু মধ্যে লেখাই আছে এই অধ্যায় অনুসারে, প্রথমেই 2টা ধারার প্রথমেই লেখা আছে এই অধ্যায় অনুসারে। হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ আপনি হচ্ছে যখন মামলা তদন্ত করতে গেছেন, যাওয়ার পরে আপনার কাছে মনে হয়েছে যে এই লোকটা সন্দিগ্ধ, এর জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। এই যে আপনি তারা জিজ্ঞাসাবাদ করলেন, জিজ্ঞাসাবাদ করার পরে আপনার কাছে মনে হয়েছে যে না এ তো নির্দোষ, তখন আপনি তারে ছেড়ে দিলেন, একটা মুচলেকা নিলেন যে তোরে আমি পরবর্তীতে ডাকা মাত্রই তুই এখানে চলে আসবি। এই যে বিষয়টা, এটা হচ্ছে 169। 170 বলছে, 170 বলছে যে তাকে আপনি ডাইকে আইনা জিজ্ঞাসাবাদ করা, হালকা জিজ্ঞাসাবাদে সে বলে দিছে, পরপর করে সব বলে দিয়েছে, স্যার আমি তো ছিলাম না, আমার সাথে জসিমও ছিল, বা জসিমের সাথে ফারুকও ছিল, এই যে কথাগুলো সে বলছে, বলার পরে আপনি তাকে গ্রেপ্তার দেখাবেন, গ্রেপ্তার দেখায় বিজ্ঞ আদালতে প্রেরণ করে দিবেন। ঠিক আছে, তবে এখানে কয়েকটা কথা আছে। বলতে তদন্তের পর ওসির নিকট যদি প্রতিমান হয়, আইন নিকট যদি প্রতিমান হয় আসামির বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে, হ্যাঁ দোষী হওয়া যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে, তাহলে তিনি কি করবেন, তিনি আসামির বিচারের জন্য ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। তবে অপরাধটি যদি জামিনযোগ্য হয় এবং আসামি যদি জামিন দিতে সমর্থ হয়, তখন তার নিকট হতে জামিন নিয়ে তাকে ছেড়ে দিবেন। এখন সে ওসির কাছে আইসা বলতেছে, মনে করেন অপরাধটা যে অপরাধটা ঘটছে এই অপরাধটা একটা জামিনযোগ্য অপরাধ, তখন ওই যে 63 ধারায় আমরা পড়ছি না যে আসামিরে ধরে আনছে, ধরে আনার পরে সে ইতিপূর্বে জামিন নিয়ে নিছে, হ্যাঁ, যে বলছে স্যার এই বিষয় আমি যদিও এটার সাথে জড়িত, তবে আমি এই মামলায় পূর্বে আদালত থেকে জামিন নিয়ে নিয়েছি। অর্থাৎ সাজু ভাই একটা মারামারির মামলা জড়িত, এখন তারা যায় পুলিশ ধরে এনে জিজ্ঞাসাবাদ করছে, জিজ্ঞাসাবাদ করে সে স্বীকার করছে হ্যাঁ আমি মারামারি করছি। করার পরে তখন ওসি সাহেব দেখছে যে যদিও মারামারি বিষয়টা কিন্তু আমল জামিনযোগ্য অপরাধ, তখন সাধু সাহেবরে বলছে যে আপনি কি কোনো জামিন নিছেন আদালত থেকে, বলছে হ্যাঁ জামিন নিছি। তখন এই যে জামিন দেখাইলে তখন ওসি সাহেব সাধু সাহেবের কাছ থেকে জামিন নিয়ে তাকে ছেড়ে দিবে। এবং 2 আইসা বলছে 170 তার যে ব্যবহৃত অস্ত্র এবং মালামাল ওই যে অপরাধ সংশ্লিষ্ট, তিনি কি করবেন, ওই যে ম্যাজিস্ট্রেটের কাছে, ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবেন। কে প্রেরণ করবেন, ওসি এবং আইউ। এবং আসামির বিরুদ্ধে যারা সাক্ষী দিবেন, এই যে চমকপ্রদ কথা এখানে লেখা আছে, একটা মামলা যে আপনি প্রমাণ করবেন, প্রমাণ করার জন্য কিন্তু আপনার সাক্ষী প্রয়োজন, সাক্ষী ছাড়া কিন্তু ভাই আপনি মামলা প্রমাণ করতে পারবেন না। তাইলে আপনার সাক্ষীগুলো যে আদালতে হাজির হবে, আদালতে যথাসময়ে হাজির হয়ে সাক্ষী দিবে, এই সাক্ষীদের কাছ থেকে আপনি একটা মুচলেকা নেবেন। এইরা যে যথাসময় হাজির হবে, যারা থানায় চাকরি করেন, দারোগার সাথে মফস্বলে গেলে দেখবেন দারোগা সাক্ষী নেওয়ার সময় 2টা কাগজে সই নেয়, একটা হচ্ছে ওই যে যত তালিকায় সই নেয়, আরেকটা হচ্ছে সে সাক্ষীর মুচলেকা নামে একটা কাগজ আছে, দেখবেন এই যে 170-2, এই সাক্ষীর মুচলেকাতে সে সই নেয়। ওইখানে লেখা থাকে আপনাকে পরবর্তীতে হ্যাঁ পুলিশ অফিসারের নিকট বা বিজ্ঞ আদালতে ডাকা হইলে আপনি যথাসময়ে হাজির হইবেন মর্মে নিম্নের মুচলেকা স্বাক্ষর করিলেন। এই যে 170-2 ধারায় মুচলেকা স্বাক্ষর দিবে। অর্থাৎ 169-70 কি, 169-70 হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি মামলা তদন্তকালে কাউকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করা আমলযোগ্য অপরাধ মামলা তদন্ত করার পর কাউকে গ্রেপ্তার করা হলে তার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকলে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিবেন। এই বলছে একটা কথা। 169 বলছে এই যে আমলযোগ্য অপরাধ মামলা তদন্ত করার পর আপনি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাইছেন, পাওয়ার পরে তারা কি করবেন, তারা হচ্ছে আপনি বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন। এই কথাটাই আমাদের এখানে বলছে। তবে 170-2 আবার এসে বলছে যে যারা হচ্ছে আসামিদের বিরুদ্ধে সাক্ষী দিবে বা মামলায় সাক্ষী হবে বা মামলার বাদী হবে, তাদের কাছ থেকে একটা মুচলেকা নেবেন। এই ছিল আমাদের আজকের
পড়ার বিষয়বস্তু। তবে আজকে আমরা একটু রিভিশন দিয়ে দেই। আজকে আমরা কমপ্লিকেটেড অনেক বিষয় পড়ছি। আমরা পড়ছি হচ্ছে ফৌজদারি কার্যবিধান 165 ধারা। 165 ধারা বলছে নিজ থানার অফিসার ইনচার্জ বা মামলার আয়ু কর্তৃক নিজ থানা এলাকায় তল্লাশি। 166 ধারায় বলছে থানার অফিসার বা ইনচার্জ বা মামলার আয়ু কর্তৃক অপর থানা এলাকায় তল্লাশির জন্য রিকুইজিশন দিবেন এবং তল্লাশি নিজে করবেন। 166-তে 167-তে বলছে রিমান্ড বা জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে প্রয়োজনীয় কার্যবিধি। 167। 168-তে বলছে থানা এলাকায় যাই তদন্ত হোক সেটি হচ্ছে অফিসার ইনচার্জকে অবগত করবেন, ঊর্ধ্বতন পুলিশ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট করবেন। এটা বলছে 100 কত 100 হচ্ছে আপনার 68-তে। 169-এ বলছে আমলযোগ্য অপরাধ তদন্ত করতে গিয়ে যদি আপনি কোনো ব্যক্তি গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পান, তাকে আপনি সাক্ষ্য প্রমাণ না পান, তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিবেন। এটা বলছে কততে? এটা বলছে আপনার 169-এ। 170-এ বলছে তার বিরুদ্ধে যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পান তাইলে আপনি কি করবেন? তাকে ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করবেন। এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু। এখন কারো কোনো